খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। ওর যা খুশি হোক, তুমি মইরা গেলেও না আমার এখন আর কিচ্ছু আসে যায় না, বুঝছো তুমি? এইটা যে তোমার বাচ্চা না, এইটা কিন্তু একদম কখনো ঘোষণা করে কাউকে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুই না আমার সংসারে আগুন লাগামু কন। আর আপনারাও কখনো এই সন্তানের দাঁত দেখ, তুইও তো একটা বিজনেসম্যান ছিলি, আমি তো একটা বিজনেসম্যান। তুই বিজনেসম্যানের কথাটা বুঝবি। আর একটু উপরে উঠতে গেলে না এই সামান্য এতটুকু কাজ করতেই হয়। আমার আসলে কোনো উপায় ছিল না। তোর মতো বন্ধু আমার শত্রুদেরও যেন না হয়। তুই একটা শয়তান। বন্ধুরা, আজকের পর্বে তো রীতিমতো মাথা নষ্ট করা এক ঘটনা ঘটে গেল। একদিকে আমরা দেখছি মেঘলা তার মৃত বাচ্চার ছবির দিকে তাকিয়ে অঝরে কাঁদছে, বলছে সে তার সন্তানের মুখটা শেষবারের মতো দেখতেও পায়নি। আর ঠিক অন্যদিকে আনিক তার অফিসে মেঘলাকে সরাসরি বলছে, তুমি আমার সন্তানের খুনি। কিন্তু আসল চমক তো লুকিয়েছিল পর্বের একদম শেষে। বস্তির ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা আসলে কার? আনিক কেন লুকিয়ে ওই বাচ্চার কাছে যায়? রাতুলের কোন ভয়ঙ্কর গেম প্ল্যানের শিকার হচ্ছে আনিক আর মেঘলা? জানতে হলে আজকের এই পুরো রিভিউটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ধামাকাদার রিভিউ এপিসোডে। আজ আমরা কথা বলতে যাচ্ছি তুমুল জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ৩৯তম পর্ব নিয়ে। যারা অলরেডি পর্বটি দেখেছেন তারা তো জানেনই যে গল্পে এখন কতটা টানটান উত্তেজনা বিরাজ করছে। আর যারা এখনও দেখেননি বা পুরো কাহিনীটি ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য আজকের এই রিভিউটি হতে যাচ্ছে দারুণ স্পেশাল। কোনো রকম রাগঢাক না করে সরাসরি আমরা গল্পের মেন পয়েন্টে ঢুকে যাব। শুরুতেই আমরা দেখতে পাই এক বস্তির দৃশ্য, যেখানে এক রহস্যময়ী নারী একটি ছোট্ট বাচ্চাকে এক দম্পতির কাছে দিয়ে যাচ্ছে। সে স্পষ্ট করে বলে দেয় এই বাচ্চাটা যে তাদের না, সেটা যেন ঘুণক্ষরেও কেউ জানতে না পারে। এমনকি সেই নারী নিজের জীবনের ঝুঁকির কথাও বলে। তার স্বামী যদি জানতে পারে তবে তাকে মেরেই ফেলবে। সে ওই পরিবারকে বাচ্চার ভরণপোষণের জন্য টাকা দেয় এবং সবসময় যোগাযোগ রাখার কথা বলে চলে যায়। এখন প্রশ্ন হলো, এই নারী কে আর এই বাচ্চাই বা কার? এই সাসপেন্সটা মাথায় রেখেই গল্প এগিয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই আমাদের সেই পুরনো আনিককে, তবে একদম নতুন এবং ভয়ঙ্কর এক রূপে। আগের সেই গরিব সহজ সরল আনিক আর নেই। সে এখন রীতিমতো একজন মাফিয়া ডনের মতো আচরণ করছে। তার চারপাশে বডিগার্ড, পরনে স্টাইলিশ শার্ট আর চোখে মুখে চরম অহংকার। সে এখন বিশাল এক কনস্ট্রাকশন সাইটের কাজ তদারকি করছে। ডিজাইনে কোনো ভুল সে মেনে নেওয়া রাজি নয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে এন্ট্রি নেয় মেঘলা। মেঘলা এখন শালিমা বিল্ডার্সের মতো বড় কোম্পানির মালকিন। মেঘলা ভেবেছিল আনিক হয়তো এখনও সেই আগের মতোই আছে, হয়তো তাকে দেখে কিছুটা নরম হবে। কিন্তু না, আনিক তাকে রীতিমতো অবজ্ঞা করে। মেঘলা আনিককে বোঝানোর চেষ্টা করে যে ওমর জাফরের মতো লোকের সাথে হাত মিলিয়ে সে ভালো কিছু করছে না। কিন্তু আনিক সাফ জানিয়ে দেয় সে এখন অনেক বড় লেভেলের খেলোয়াড়। মেঘলা যখন আনিককে তার কোম্পানিতে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়, আনিক তখন তাকে চরম অপমান করে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটি দেখে একটা জিনিস পরিষ্কার, আনিকের মনে মেঘলার প্রতি জমে আছে পাহাড় সমান ক্ষোভ। এর পরের দৃশ্যটি ছিল আরও বেশি ইমোশনাল এবং হার্ট টাচিং। আমরা দেখি মেঘলা আনিকের অফিসে গিয়ে উপস্থিত হয়। মেঘলা বারবার বোঝানোর চেষ্টা করে যে সে আনিককে কতটা ভালোবাসে। এখনও সে আনিকের জন্যই অপেক্ষা করছে। মেঘলা আনিককে তার কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে, কারণ সে চায় আনিক তার চোখের সামনে থাকুক। কিন্তু আনিকের জবাব ছিল গায়ে কাটা দেওয়ার মতো। আনিক মেঘলাকে সরাসরি বলে, তোমার মতো খুনি আর অকৃতজ্ঞ মেয়েকে আমি আর চিনতে চাই না। তোমাকে দেখলে আমার সেই মৃত সন্তানের কথা মনে পড়ে যায়। আনিক আরও বলে যে সে তার কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন সব কিছু ছেড়ে বস্তিতে পড়ে আছে শুধু মেঘলার বিশ্বাসঘাতকতার কারণে। আনিক মেঘলাকে তার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেয়। মেঘলা হতবাক হয়ে যায়। আনিক কেন মেঘলাকে তাদের বাচ্চার খুনি বলছে? মেঘলা তো নিজেই তার বাচ্চার শোকে পাগল প্রায়। ঠিক পরের সিনেই আমরা দেখি মেঘলার বাবা মেঘলাকে সান্ত্বনা দিচ্ছে। মেঘলা দেওয়ালে টাঙানো তার বাচ্চার ছবির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে তার বাবাকে বলে যে সে কতটা অভাগী একজন মা, যে নিজের পেটে ধরা ১০ মাস ১০ দিন গর্ভে রাখা সন্তানের মুখটা শেষবারের মতো দেখতেও পায়নি। জন্মের পরই নাকি বাচ্চাটা মারা যায়। এই দৃশ্যটি দেখে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও চোখে জল চলে আসবে।
মেঘলার কান্না আর আক্ষেপ প্রমাণ করে যে সে কখনোই তার বাচ্চাকে মারতে পারে না। তাহলে আনিক কেন ভাবছে মেঘলা তার বাচ্চার খুনি? আর এখানেই আসে পর্বের সবচেয়ে বড় টুইস্ট। পর্বের একদম শেষ ভাগে আমরা দেখি আনিক বস্তিতে সেই পরিবারটির কাছে যায় যাদের পর্বের শুরুতে রহস্যময়ী নারীটি বাচ্চা রেখে গিয়েছিল। আনিক সেই বাচ্চাটিকে কোলে তুলে নেয়, পরম আদরে তাকে আদর করে। আনিকের চোখে মুখে অন্যরকম এক মায়া। তাহলে কি এই বাচ্চাটাই আনিক আর মেঘলার সন্তান? বন্ধুরা, এবার আসুন আমরা একটু লজিক্যালি চিন্তা করি আর আগামী পর্বের কিছু মাথা নষ্ট করা প্রেডিকশন নিয়ে আলোচনা করি। বর্তমান পর্বের ঘটনাগুলো বিশ্লেষণ করলে বেশ কিছু ভয়ঙ্কর সত্য আমাদের সামনে উঠে আসে, যা হয়তো আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব। প্রথম প্রেডিকশন, রাতুলের ভয়ঙ্কর গেম প্ল্যান এবং বাচ্চার আসল পরিচয়। আমার কাছে মনে হচ্ছে মেঘলা এবং আনিকের মাঝে এত বড় ভুল বোঝাবুঝির মাস্টারমাইন্ড হল রাতুল। মেঘলা যখন প্রেগনেন্ট ছিল, হয়তো হসপিটালের ডাক্তার বা নার্সদের টাকা খাইয়ে এই নাটকটি সাজিয়েছে। বাচ্চা জন্ম নেওয়ার পর মেঘলাকে বলা হয়েছে যে তার বাচ্চা মারা গেছে, কিন্তু আসলে বাচ্চাটি বেঁচে ছিল। রাতুল হয়তো সেই রহস্যময়ী নারীকে দিয়ে বাচ্চাটিকে বস্তিতে লুকিয়ে রাখার ব্যবস্থা করে, কিন্তু আনিক কোনোভাবে জানতে পেরেছে যে বাচ্চাটি বেঁচে আছে এবং সে ওই বস্তিতেই আছে। তবে আনিক ভাবছে মেঘলা নিজের ক্যারিয়ার বা অন্য কোনো কারণে বাচ্চাটিকে অস্বীকার করেছে এবং তাকে মেরে ফেলার বা লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছে। আনিক হয়তো জানেই না যে মেঘলা মনে করে তার বাচ্চা মারা গেছে। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব আনিক এই বাচ্চার নিরাপত্তার জন্যই বস্তিতে পড়ে আছে এবং দূর থেকে মেঘলার ওপর প্রতিশোধ নেওয়ার ছক করছে। দ্বিতীয় প্রেডিকশন, আনিক ও মেঘলার চরম ব্যবসায়িক যুদ্ধ। আনিক মেঘলাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছে যে খুব শিগগিরই আনিকের শত্রুর লিস্টে শালিমা বিল্ডার্সের নাম জলজল করবে। এর মানে আগামী পর্বগুলোতে আমরা একটি হাড্ডাহাড্ডি বিজনেস ওয়ার দেখতে পাব। ওমর জাফারের পাওয়ার ব্যবহার করে আনিক হয়তো মেঘলার কোম্পানির বড় বড় প্রজেক্টগুলো ছিনিয়ে নেওয়া শুরু করবে। মেঘলা একে তো আনিকের ভালোবাসার কাঙাল, তার উপর ব্যবসায়িক এই আক্রমণ মেঘলাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে ফেলবে। আনিক প্রতিটি পদক্ষেপে মেঘলাকে অপমান করবে এবং বোঝানোর চেষ্টা করবে যে সে কতটা শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু মেঘলা কি এত সহজে হার মানবে? আমার মনে হয় না। মেঘলাও হয়তো তার কোম্পানির অস্তিত্ব বাঁচাতে আনিকের বিরুদ্ধে মাঠে নামবে। আর এই ইগো আর প্রতিশোধের লড়াই নাটকটিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। তৃতীয় প্রেডিকশন, রহস্যময় নারীর আসল রূপ এবং সত্যের কাছাকাছি মেঘলা। বস্তিতে যে নারী বাচ্চাটিকে রেখে এসেছিল তাকে আগামী পর্বে আনিক বা মেঘলার মুখোমুখি হতে দেখা যেতে পারে। মেঘলা হয়তো কোনো এক প্রজেক্টের কাজে বা আনিকের পিছু নিয়ে ওই বস্তিতে চলে আসবে, আর সেখানে সে ওই বাচ্চাটিকে দেখতে পাবে। বাচ্চার চেহারা বা কোনো জন্মদাগ দেখে হয়তো মেঘলার ভেতরে মাতৃত্বের টান জেগে উঠবে। সে হয়তো সন্দেহ করতে শুরু করবে যে তার বাচ্চা সত্যিই মারা গিয়েছিল কিনা। মেঘলা যদি একবার ইনভেস্টিগেশন শুরু করে, তবে রাতুলের সব গোমর ফাঁস হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। চতুর্থ প্রেডিকশন, শান্তার ভূমিকা এবং নতুন টুইস্ট। গত পর্বগুলোতে আমরা শান্তাকে দেখেছি। আনিকের জীবনে শান্তার উপস্থিতি মেঘলার জন্য এমনিতেই অনেক বড় একটি চিন্তার কারণ। আনিক হয়তো মেঘলাকে জেলাস ফিল করানোর জন্য শান্তাকে ব্যবহার করবে। আনিক সবাইকে দেখাতে চাইবে যে সে শান্তাকে নিয়ে অনেক সুখী, কিন্তু আমরা জানি আনিকের মনে এখনও মেঘলার জন্যই ভালোবাসা লুকিয়ে আছে, যা এখন ক্ষোভে পরিণত হয়েছে। শান্তা কি সত্যি আনিককে ভালোবাসে, নাকি সেও ওমর জাফর বা রাতুলের কোনো চাল? আগামী পর্বগুলোতে শান্তার চরিত্রটি কাহিনীর মোড় ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, মেঘলা আর আনিকের এই দূরত্বের জন্য সবচেয়ে বেশি কষ্ট কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাটারই হচ্ছে। আনিক বাবা হয়েও বাচ্চার আসল পরিচয় সবার সামনে আনতে পারছে না, আর মেঘলা মা হয়েও জানে না তার নারী ছেঁড়া ধন বেঁচে আছে। যেদিন এই সত্যটা আনিক আর মেঘলার সামনে আসবে, সেদিন পরিস্থিতি কি হবে একবার ভাবুন। আনিক যখন বুঝতে পারবে মেঘলা নির্দোষ, তখন সে নিজের কৃতকর্মের জন্য কিভাবে ক্ষমা চাইবে। আর মেঘলা যখন জানবে রাতুল এই সব কিছুর পেছনে, তখন রাতুলের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আগামী পর্বটি যে চরম সাসপেন্স আর ইমোশনে ভরপুর হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মনে হয়, বস্তির ওই বাচ্চাটাই কি আনিক আর মেঘলার সন্তান? আনিক কি সত্যিই জানে যে বাচ্চাটা তার, নাকি আনিকও অন্য কোনো ভুল ধারণার মধ্যে আছে? আর রাতুলের আসল রূপ কবে সবার সামনে আসবে? আপনাদের যে কোনো মতামত বা থিওরি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আমি সবার কমেন্ট পড়ি এবং আপনাদের দারুণ সব প্রেডিকশনগুলো নিয়ে আলোচনা করতে আমার খুব ভালো লাগে। রিভিউটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও দারুণ সব রিভিউ তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের এমন এক্সক্লুসিভ রিভিউ ও প্রেডিকশন সবার আগে পেতে চান, তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী এপিসোডের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা নাটকের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, বিদায়।